আসসালামু আলাইকুম। সংখ্যালঘু নির্যাতন হইলে লাভ কার? বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের খবর আমরা শুনছি, সংখ্যালঘু নির্যাতন হলে লাভটা কার? আর সংখ্যালঘু নির্যাতন কারাই বা করে? সংখ্যালঘু নির্যাতন হলে লাভটা কার? এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে সংখ্যালঘু নির্যাতন কারা করে তার ধারণা পাওয়া যাবে। সংখ্যালঘু নির্যাতন হলে প্রধানত তিনটা শ্রেণীর লাভ। নাম্বার ওয়ান, বাংলাদেশে যারা সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষী হিসেবে মনে করে, নিজেদেরকে প্রমাণ করতে চায় যে আমরাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠন। নাম্বার টু, যিনি বা যারা সংখ্যালঘু নেতা, তাদের লাভ। নাম্বার থ্রি, এই 3 নম্বরটা দেশের ভেতর না, দেশের বাইরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজনৈতিক দল বিজেপির লাভ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে ভারতের রাজনৈতিক দল বিজেপির লাভ হয়। আসুন ব্যাপারটা ব্যাখ্যা করি কিভাবে। 1 নম্বর নিয়ে আমরা ভাবি। নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশে যারা মনে করেন যে আমরাই এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠন। তারা কারা? তারা বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কেউই দাবি করে না উঁচু গলায় যে এই দেশে আমাদেরকে ক্ষমতায় রাখলে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। সংখ্যালঘু নির্যাতন হলে আওয়ামী লীগের লাভটা কিভাবে? যখনই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটবে তখনই আওয়ামী লীগ বলতে পারবে বা বলতে পারছে কিংবা বলে আসছে দীর্ঘদিন ধরে যে সংখ্যালঘুদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে হলে আমাদেরকে ভোট দিতে হবে, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এই দেশে আমাদেরকে ক্ষমতায় রাখলে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। নাম্বার টু হচ্ছে যে সংখ্যালঘু নেতারা, সংখ্যালঘুদের যেসব নেতা থাকেন, এই যে চিন্ময় বাবুদের মতো নেতা যারা থাকেন, তাদের লাভ। তাদের কেমন লাভ? সংখ্যালঘু নির্যাতন না হইলে বা সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটি যদি না থাকে তাহলে সংখ্যালঘুদের নেতা হওয়া যাবে না। সংখ্যালঘুদের নেতা হতে পারলে নানান ধরনের সুযোগ সুবিধা আছে। দেশের মধ্যে সুযোগ সুবিধা ভোগ করা যায়, আন্তর্জাতিকভাবে সুযোগ সুবিধা ভোগ করা যায়, নাম খ্যাতি বাড়ে, অর্থনৈতিক সুবিধা হয়। নানান ভাবেই এই সংখ্যালঘু নেতারা এই দেশে বাংলাদেশে আলাদাভাবে সুবিধা ভোগ করে আসেন। একজন সাধারণ নাগরিকের বাইরে কিংবা একজন সাধারণ সংখ্যালঘুর বাইরে সংখ্যালঘু নেতারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। এটা অর্থনৈতিক সুযোগ সুবিধা, সামাজিক মর্যাদার সুযোগ সুবিধা, পাওয়ার প্র্যাকটিসের সুযোগ সুবিধা, নানান ভাবেই তারা সুযোগ সুবিধা ভোগ করে থাকে। সো সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি যদি না থাকে তাহলে সংখ্যালঘু নেতা প্রয়োজন হয় না। সংখ্যালঘু নেতার যদি প্রয়োজন না হয় তাহলে সংখ্যালঘু নেতাদের লস হয়ে যায়। সংখ্যালঘু নির্যাতন না হলে সংখ্যালঘু নেতাদের জন্য একটা লসের ব্যাপার। সো সংখ্যালঘু নির্যাতন হইলে সংখ্যালঘু নেতা যারা আছেন তাদের প্রচুর লাভ, নানানভাবে তারা লাভবান হয়। 3 নম্বর হচ্ছে ভারতীয় রাজনৈতিক দল বিজেপি। বিজেপি কিভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে বিজেপি কিভাবে লাভবান হচ্ছে? বিজেপি কিভাবে লাভবান হয় বা হচ্ছে সেটার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বেচারা ধুতি যেভাবে হাঁটুর নিচের থেকে তুলে কোমরে এনে পেঁচায়ে বাংলাদেশের নামে বিষোদ্গার করছেন, আপনারা টের পাচ্ছেন যে ওনার উদ্দেশ্যটা আসলে কি। ভারতীয় রাজনৈতিক দল বিজেপি ওই দেশে এবং সারা বিশ্বেরই হিন্দুদের প্রভু হতে চায়, যে কারণে তারা এটা প্রচার করতে চায় যে বিজেপি না থাকলে হিন্দুদের বাঁচানো যাবে না। আচ্ছা, এখন বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হলে তারা খুব ওখানে ইন্ডিয়াতে বসে পশ্চিমবঙ্গে যেভাবে শুভেন্দু অধিকারী চিল্লাচিল্লি করছেন ওইভাবে চিল্লাচিল্লি করা যায়, মানুষকে বোঝানো যায়, ইন্ডিয়ার মানুষকে বোঝানো যায় দেখো আমরা হিন্দুদের জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছি, হিন্দুদের জন্য আমরা যুদ্ধ করব, রাফাল পাঠাবো, এটা করব সেটা করব, সুতরাং আমাদেরকে ভোট টোট দিও, আমরা তোমাদের পাশে আছি। নির্যাতন না হলে বাংলাদেশে যদি হিন্দু নির্যাতন না হয় তাহলে এই আলগা ব্র্যান্ডিংটা তারা করতে পারেন না। তাহলে মোটামুটি ভাবে মোটা দাগে যদি আমরা হিসাব করি যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে 3টা শ্রেণীর লাভ। একটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ, যারা নিজেদেরকে বাংলাদেশের সংখ্যালঘুদের ত্রাণকর্তা হিসেবে দাবি করে। 2 নম্বর হচ্ছে সংখ্যালঘু নেতারা যারা সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের জন্য সংগ্রাম করে আসছেন, তারাও সংখ্যালঘু নির্যাতন হলে নানানভাবে লাভবান হন। আর 3 নম্বর হচ্ছে ভারতের রাজনৈতিক দল বিজেপি। শুরুতেই বলেছিলাম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে যে গোষ্ঠীটি লাভবান হবে তাদেরকে যদি চিহ্নিত করা যায় তাহলে সংখ্যালঘু নির্যাতন কারা করছে তার ধারণা পাওয়া যাবে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে লাভবান যারা হবে নির্যাতন তাদেরই করার কথা। অর্থাৎ ঘটনা না ঘটলে যখন লাভ হচ্ছে না তখন ঘটনা ঘটাইতে হবে। সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটাই যদি না থাকতো এখানে তাহলে সংখ্যালঘুদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হওয়ার কোনো সুযোগ ছিল না। এই যে আওয়ামী লীগ বলেন, সংখ্যালঘু নেতা বলেন, বা এই যে ভারতীয় রাজনৈতিক দল বিজেপি বলেন, যারা নিজেদেরকে হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে
প্রমাণ করতে চায়, হিন্দুদের প্রভু হিসেবে প্রমাণ করতে চায় নিজেদের। নির্যাতন ইস্যুটাই যদি না থাকতো তাহলে তো এদের ত্রাণকর্তা প্রমাণ করার কোনো সুযোগ ছিল না, কিংবা যত বেশি নির্যাতনের গল্প বলা যাবে ততই তারা নিজেদেরকে ত্রাণকর্তা হিসেবে জাহির করার চেষ্টা করতে পারবে। একটা পরিসংখ্যান আপনাদের উল্লেখ করি, এই দেশে বাংলাদেশে সংখ্যালঘুদের ত্রাণকর্তা হিসেবে যে রাজনৈতিক দলটি নিজেদের দাবি করে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা ক্ষমতায় থাকার সময় এই দেশের সংখ্যালঘু নির্যাতনের পরিমাণ যতটা হয়েছে ততটা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় হয়নি। এটা অবাক করার ব্যাপার যে ত্রাণকর্তারা তারা ক্ষমতায় থাকতে সেই সংখ্যালঘুদের উপর যতটা নির্যাতন হয়েছে বা নির্যাতনের খবর আমরা পেয়েছি, ততটা নির্যাতন অন্য কোনো সরকারের আমলে, বিএনপির সময় কিংবা জামাত বিএনপি জোটের সময়ও এতগুলো ঘটনা ঘটেনি। আমি নির্দিষ্ট কোনো সোর্স রেফার করছি না, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে এটা পেয়ে যাবেন কোন সরকারের আমলে কতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। দেখবেন যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যতটা ঘটেছে এই দেশে অন্য কোনো সরকারের আমলে এত ঘটনা ঘটে নাই। শুধু তাই নয়, আমরা দেখেছি যে বিভিন্ন সময় গত 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি যে বিভিন্ন পূজা মণ্ডপে হামলা, সংখ্যালঘুদের সঙ্গে প্রকৃত যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কোন নেতা। এগুলো পত্রপত্রিকায় আপনি পেয়ে যাবেন, কখনো ছাত্রলীগ কখনো যুবলীগ এগুলো করেছে এবং করে সেই দোষটা জামাত বিএনপির উপরে চাপানোর চেষ্টা করেছে। ওটাই প্রমাণ করার জন্য চেষ্টা করেছে যে জামাত বিএনপি ক্ষমতায় আসলে তোমাদেরকে পিটাবে, দেশে সংখ্যালঘু থাকতে পারবে না, নির্যাতন হবে, সুতরাং আওয়ামী লীগকে দরকার। এদেশে এখন 8-9% সংখ্যালঘু আছে, সুতরাং টোটাল ভোটেরও 8-9% সংখ্যালঘুদের ভোট, সেটা নিশ্চিত করার জন্যই আওয়ামী লীগ সবসময় এটা করেছে। এই যে সংখ্যালঘু নির্যাতনের আমি 3টা গোষ্ঠী চিহ্নিত করলাম, এই 3টা গোষ্ঠী সরাসরি হচ্ছে এটা সুবিধাভোগী। সংখ্যালঘু নির্যাতন হলে কিংবা নির্যাতনের গল্প ফাঁদা গেলে এই 3টা গোষ্ঠী সরাসরি হচ্ছে সুবিধাভোগী। তবে এটার একটা বিপরীত চিন্তার দিকও আছে। চিন্তার দিকটা হচ্ছে যে এই সংখ্যালঘু নির্যাতনের সরাসরি বেনিফিশিয়ারি যে 3টা গোষ্ঠীর নাম আমি বললাম, তার বাইরে বাই প্রোডাক্ট হিসেবে সুবিধাভোগী একটা দল আছে, সুবিধাভোগী একটা গোষ্ঠী আছে। সেটা হচ্ছে এই দেশে যারা ইসলামিক রাজনীতি করে তারা কিন্তু সংখ্যালঘু নির্যাতনের সরাসরি সুবিধাভোগী না হলেও বাই প্রোডাক্ট সুবিধাভোগী। কেমন সেটা দেখেন, 90% মুসলিমের দেশে মানুষ ইসলামিক দলগুলোকে ওইভাবে এদেশের মানুষ গ্রহণ করেনি। তাহলে কি করতে হবে? জুজুর ভয় দেখাতে হবে। এদেশে ইসলামী রাজনীতি করতে হলে ইসলামের শত্রু পয়দা করতে হবে। ইসলামে যদি শত্রু না থাকে তাহলে আপনি ইসলাম বিস্তৃতির গল্প কিভাবে বলবেন মানুষের কাছে, বা ইসলাম রক্ষার গল্প, ইসলামের ত্রাণকর্তা হিসেবে নিজেদেরকে আপনি কিভাবে প্রমাণ করবেন? 90% যে দেশের মানুষ মুসলিম, সে দেশে মুসলিমের বা ইসলামের শত্রু খুব একটা থাকার কথা না, তাই না? তো খুব একটা না থাকলে কেন মানুষ ইসলামিক দলগুলোকে ভোট দেবে, কেন মানুষ ইসলামিক দলগুলোকে সমর্থন করবে? তাহলে ইসলামের শত্রু পয়দা করতে হবে, তাই না? সংখ্যালঘু নির্যাতনের গল্প যখন হয় বা সংখ্যালঘু নির্যাতন যদি সত্যি সত্যি হয় তখন এটা পানি ঘোলা হয়। তখন তো ইসলামিক দলগুলোর এখন কি করতে হবে? এই যে পানি ঘোলা হয়ে যায়, যখন সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটা সামনে আসে, একটা পানি ঘোলা হয়ে যায়, তখন সমাজে একটা বিভেদ তৈরি হয়। এই বিভেদ তৈরি হয় না, বিভেদটা আসলে কৌশলে তৈরি করানো হয়। 90% মুসলমানের দেশে আপনাকে ইসলাম নতুন করে প্রতিষ্ঠা করার কিছু নেই। তাহলে ইসলামের শত্রু তৈরি করতে হবে, যে ইসলাম রক্ষা করার একটা ইস্যু তৈরি করতে হবে, যে ইসলাম রক্ষা করতে হবে, ইসলামের শত্রু তৈরি হয়েছে। তো যখন এইসব চিন্ময়রা বা ইসকন টিসকন এগুলো ইস্যু টিস্যু নিয়ে খুব নাড়াচাড়া করা হয়, তখনই পানিটা ঘোলা হয়ে যায়। পানি ঘোলা হয়ে গেলে ইসলামিক দলগুলো তখন কি বলা শুরু করে, বোঝানো শুরু করে যে এগুলো কিন্তু ইসলামের শত্রু। এই যে ইসকন ইসলামের শত্রু, এই যে প্রথম আলো ইসলামের শত্রু, ডেইলি স্টার ইসলামের শত্রু, কল্পিত শত্রু তখন তারা সমাজে ছড়িয়ে দেয়, ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে দেয়। ছড়িয়ে দিয়ে কি করে, তাহলে এবার ইসলাম রক্ষা করতে হবে, আসো ইসলামিক দলগুলোকে সমর্থন করো। দিস ইজ বাই প্রোডাক্ট বেনিফিশিয়ারি। এটাই ছিল আলোচনা। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে লাভবান কারাই বা সংখ্যালঘু নির্যাতন করে। আশা করি আমার এই আলোচনায় মোটামুটিভাবে আমি পরিষ্কার করতে পেরেছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।